This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করব যে আমাদের গোটা দেশকে অতুল প্রসাদের ঘটনাটা কিভাবে আমাদের নাড়া দিয়েছে। আমরা দেখলাম যে অতুল প্রসাদ তিনি বিহারের বাসিন্দা, তিনি ব্যাঙ্গালোর একটি তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করতেন এবং সেখানে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরও সেখানে অলরেডি স্ত্রীকে ভরণ পোষণের জন্য তিনি 40,000 টাকা করে দিতেন। তারপরেও তার স্ত্রী কিভাবে তাকে তার মানসিক টর্চার করা, তার বিরুদ্ধে পরবর্তীকালে মামলা দায়ের করা, ডাউরি বা ফোন সংক্রান্ত ব্যাপারে, অমানসিক শারীরিক নির্যাতন সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয় এবং তাকে তাদের জব সেক্টরকে কামাই করে ছুটি নিয়ে তাকে কিন্তু 40 দিন সেই উত্তরপ্রদেশের ব্যাঙ্গালোর থেকে উত্তরপ্রদেশের জৈনপুরে তাকে কিন্তু হাজিরা দিতে হয়েছিল এবং তাকে একটা মোটা অঙ্কের টাকা, প্রায় 3 কোটি টাকা তাকে ডিমান্ড করা হয় সেই মামলা থেকে মুক্তির জন্য। তাহলে সার্বিক সমাজে আমরা অনেক সময় বলতে পারি যে মেয়েরা খুব বাজে, কেউ আবার মেয়েরা বলবে ছেলেরা খুব বাজে। এই যে আমরা ওরার যে বিভাজন তৈরি হয়েছে, এটা অত্যন্ত মর্মান্তিক। আমাদের সমাজে এমন একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার এসছে, ছেলেরা মেয়েদের দোষ, মেয়েরা ছেলেদের দোষ, এই যে ব্যাপারটা, কিন্তু অ্যাজ ইট ইজ যে দেখার মতো সেই ব্যাপারটার বড় অভাব হয়েছে। এই অতুল সুভাষের সঙ্গে এত বড় একটা অমানবিক ঘটনা ঘটল, সত্যি কি অতুল প্রসাদ বিচার পাবে? সত্যি কি তাকে এইভাবে 24 পাতার একটা সুসাইড নোট, তারপর 90 মিনিটের একটা ভিডিও করে তাকে সুসাইড করতে হলো? এত বড় ঘটনা ঘটে গেল, এটা যদি কোনো মেয়ের সঙ্গে ঘটতো সেটা কি সত্যি বিচার পেত বা এমনভাবেই চলতো? তো যাই হোক, ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে অনেক কিছুই দেখিয়ে দিচ্ছে। মানুষ বিয়ে করতে পরবর্তীকালে ভয় পাবে। কিছু মুষ্টিমেয় মেয়ের জন্য সার্বিক মেয়েদের নামে একটা দুর্নাম অপবাদ দেয়া হয়, এটাও একটা বিপজ্জনক। যারা অ্যাকচুয়ালি, যার জন্য 498 করা হয়েছে, যে সমস্ত মহিলাদের নিরাপত্তার জন্য জিনিসটা করা হয়েছিল, সেই মহিলারা কিন্তু প্রকৃত কখনোই তার নিজের শ্বশুরবাড়ির বিরুদ্ধে এমন মামলা করতে যান না। কিন্তু কিছু কিছু মুষ্টিমেয় মহিলা যারা কিন্তু এই আইনটাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসাটাকে শ্রীবৃদ্ধি করছে, এটা বড় বিপজ্জনক। এই ব্যাপারে আমাদের প্রত্যেককে অবগত হতে হবে। তো অনেক মহিলা কিন্তু শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়, প্রচুর মহিলা রয়েছেন। এটা ভারতের যে তথ্য যদি দেখতে পাওয়া যায়, প্রায় 8,000-এর মতো মহিলা প্রতিদিন, হয়তো আপনার বা আমার বাড়িতে হয় না, কিন্তু অনেক বাড়িতেই এটা হয়। অনেক মহিলারা কিন্তু এই ধরনের নির্যাতনের শিকার হয়। আবার অনেক মহিলাও কিন্তু এই মহিলাদের পক্ষের যে আইনগুলোর সুযোগ নিয়ে অনেক পুরুষের জীবনটাকে ছাড়খাড় করে দেন। আমার সবথেকে অবাক লাগে, যার সঙ্গে জীবনে চলতে পারবেন না, যাকে ইচ্ছা নেই, যার সঙ্গে আপনার বিন্দুমাত্র থাকতে ইচ্ছা করে না, তাকে তো ছেড়ে দিয়ে যাচ্ছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু তার বিরুদ্ধে একটা, এই যে একটার পর একটা মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া, তাকে হিউজ লেভেলের অর্থ একটা ডিমান্ড করা, এটা কোন ধরনের মানবিকতা? তো মানুষের এখনকার সমাজ ব্যবস্থা এমন একটা হয়েছে, সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে মানুষ এই আমরা ওরার বিভাজন, এই বাংলাদেশ ইন্ডিয়াকে কিছু কথা বলছে কিছু মিডিয়ারা, আবার সেই মিডিয়ারা আবার বাংলাদেশকে পিন করে কিছু কথা বলছে। অর্থাৎ এই আমরা ওরার যে বিভাজন, হিন্দু মুসলিমের বিভাজন, বাংলাদেশ ভারতের বিভাজন, মেয়ে পুরুষের যে বিভাজন, এই সার্বিক রিলেশনশিপটা, মানুষের সৌজন্যতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে কিছু মুষ্টিমেয় মহিলারা যদি বিবাহকে একটা ব্যবসা বলে মনে করে, যে ব্যবসার মতো জাস্ট বিয়ে করলাম, সন্তান হলো, তারপর ছেড়ে দিলাম এবং ডিভোর্সের মামলা করলাম এবং সেখানে অনেক টাকা ভরণ পোষণের জন্য ডিমান্ড করলাম, এবং এইটা যদি মানুষের ব্যবসা হয়ে দাঁড়ায়, সম্পর্কটা কিন্তু আলটিমেটলি তলানিতে গিয়ে পৌঁছাবে। সমাজের এত কিছু নেগেটিভিটি এইভাবেই ছড়িয়ে পড়ছে, মানুষ একজন অপরের কাছে তার নিজের কথাকে জানাতে পারবে না। পরবর্তীকালে পুরুষরাও কিন্তু মহিলাদের বিশ্বাস করতে পারবে না। একটা সময়ে কিন্তু মহিলাদের উপর যেভাবে অত্যাচার করা হতো, যেভাবে অবমাননা করা হতো, তার জন্য এই আইনটা এসেছিল। সেখানে কিন্তু মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য এই আইনটা করা হয়েছিল। আজকে কিছু কিছু মুষ্টিমেয় মহিলারা সেটাকে নিজের ঢাল হিসাবে কাজে লাগিয়ে পুরুষদের যেভাবে একটা মানসিক টর্চার করছে, তাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছে, এটা দেখে সব থেকে অবাক লাগে। এই যে আমরা ওরার বিভাজন, এইটা কিন্তু টোটাল সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তো আমরা অনেক ক্ষেত্রে, অনেক ফেমিনিস্ট মেয়েরা থাকে, তারা কিন্তু পুরুষদের বিরুদ্ধে অনেক কথা বলে। আবার অনেক ছেলেরা রয়েছে মেয়েদের বিরুদ্ধে অনেক
লো লেভেলের নোংরা নোংরা কথা বলেন। তো এই যে আমরা ওরার বিভাজনের এর শেষ কোথায়? যে কোনো কন্ট্রোভার্সিয়ালের ব্যাপারের কোনো শেষ নয়, এবং এর জন্য দায়ী হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। সার্বিকভাবে কিন্তু একটা একমুখী ভাবে দেখানো যে কোনো ব্যাপারকে অত্যন্তভাবে বায়াসড হয়ে গেছে, এবং আমাদের দেশের সার্বিক যে প্রশাসন, আমাদের আইনকে কিন্তু আরো অনেকভাবে চেঞ্জ করা প্রয়োজন আছে। কারণ সেটা একটা, যদি কোনো মহিলা নির্যাতনের শিকার হয়, সে যদি প্রকৃত কোনো শাস্তি বা কোনো আইনের সুরক্ষা পেয়ে থাকে, তাহলে একটা পুরুষ কেন পাবে না? পুরুষ কিভাবে, পুরুষের নির্যাতনের কেন প্রকৃত বিচার হবে না? আমরা যদি সার্বিক ব্যাপারগুলোকে, এই 2-4 মাসের ঘটনাগুলোকে দেখি, যে আমাদের আরজি করের ঘটনাটাও কিন্তু প্রকৃত কোনো বিচার এখনো কিন্তু পেল না। সেখানে কিন্তু একজন মহিলা ছিল, সেখানেও বিচার কিন্তু হলো না। আবার অতুল সুভাষের ক্ষেত্রেও আমরা দেখলাম যে হয়তো এখন তার ওয়াইফকে, প্রাক্তন স্ত্রীকে, নিকিতা সিংহানিয়াকে গ্রেপ্তার করেছে, কিন্তু প্রকৃত কতটা বিচার পাবে সেটা হয়তো সময় বলে দেবে। তো এইভাবে যদি পুরুষদের, মেয়েদের এমন অবমাননা, মেয়েদের এইভাবে চাপের জন্য, মানসিক টর্চারের জন্য তাদেরকে যদি মরতে হয়, এটা সব থেকে বড় লজ্জাজনক। সমাজ ব্যবস্থার এর দায় কে নেবে? সবাই যদি নিজেদের বিজনেসের মতো বিবাহটাকে মনে করে, তাহলে এটা অত্যন্ত সমস্যাজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই আমাদের একে অপরের প্রতি দায়বদ্ধতা কিন্তু তৈরি করতে হবে। সমাজে এই যে আমার কিছু এসে গেল না, আমরা বিরুদ্ধে যা কিছু বাঁশ দিয়ে দিলাম, তো এই মেন্টালিটি থেকে আমাদের সরে আসতে হবে। এটা অত্যন্ত একটা বিপজ্জনক। মানুষ যখন সেলফিশ হয়, সে শুধু সমাজের ক্ষতি করে তা নয়, টোটাল নিজের ক্ষতি করে এবং আপকামিং জেনারেশনের ক্ষতি করে। ভাবুন তো, এই যে অতুল এবং এই নিকিতার এদের যে সন্তান, তো তার কি অবস্থা, তার জীবনের কি হবে, সেই জীবনে কিভাবে বড় হচ্ছে? তো এই সার্বিকভাবে এইভাবে যদি সমাজ ব্যবস্থা ভেঙে যেতে থাকে, রিলেশনশিপে এইভাবে যদি মানুষের বিশ্বাসের একটা বড় ধাক্কা যদি খায়, পরবর্তী জেনারেশনটা কিভাবে তৈরি হবে? মানুষ তো কাউকে বিশ্বাস করতে পারবে না। পরবর্তীকালে বিবাহ নামক এই প্রথাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মানুষ তো নয় লিভিং করবে, কিছুদিন থেকে দেখবে, হ্যাঁ, মানুষ তো রিলেশনশিপটাকে এইভাবে এমনভাবে কলুষিত করছে। রিলেশনশিপ একটা বড় ফ্যাক্টর জীবনে, সেই জায়গাটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে বিশ্বাস প্রথমে নষ্ট হয়েছে, একান্নবর্তী পরিবার প্রথমে নষ্ট হয়েছে, আস্তে আস্তে কিভাবে রিলেশনশিপ জায়গাটাকে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে যদি কোর্ট বা আইন যদি এই জায়গাটার ব্যাপারে অ্যাকচুয়াল সঠিক সিদ্ধান্ত না নেয়, যে ছেলেরা যদি দোষ করে অবশ্যই তার সঠিকভাবে সে কিন্তু শাস্তি পাবে, মেয়েরা দোষ করলেও কিন্তু শাস্তি পাবে, এইটা যদি না হয়, তো আইনের চোখ সবসময় শুধুমাত্র সবসময় মহিলার ব্যাপারে বোঝা হচ্ছে, ছেলেদের ব্যাপারে কেন বোঝা হচ্ছে না? সব দিককে সার্বিকভাবে ব্যালেন্স করে বিচার করতে হবে। দোষ যেই করুক না কেন, ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকের ক্ষেত্রেই সঠিকভাবে কিন্তু বিচার পাওয়া উচিত। যদি বিচার সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এই সমস্ত সমাজ কিন্তু ভেঙে পড়বে। তাই আপনাদের প্রত্যেকের, আপনি ছেলে হন বা মেয়ে হন, বিবাহ করার আগে সার্বিক ব্যাপার কিন্তু বিচার বিবেচনা করুন। কারোর সঙ্গে সত্যি আপনি কাটাতে পারবেন কিনা, তার পজিটিভ সাইড, তার নেগেটিভ সাইডকে আগে অবগত থাকুন, যে সত্যি তার যে মেন্টালিটি ওয়াইজ আপনি চলতে পারবেন কিনা। ইমোশনাল ভাবে কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত নিলে জীবনে কিন্তু বড় ঠকতে হতে পারে। এই জন্য আমাদের প্রত্যেককে অবগত থাকা উচিত। আমাদের বিভিন্ন মিডিয়াগুলোতে দেখি কেউ ছেলেদের পন্থী হয়ে বলছে, কেউ মেয়েদের পন্থী হয়ে বলছে, কিন্তু আলটিমেটলি যে জিনিসটা আমাদের করা উচিত, আমাদের কিন্তু একদম মিডিল পাথ ফলো করা উচিত, যে দোষী তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। এখানে নিকিতা সিংহানিয়া যেন কোনোভাবেই যেন বেঁচে না যায়। আবার আমাদের আরজিকর ঘটনায় এই যে যারা এত বড় অন্যায় করলো, তাদেরকে খুঁজে বাড়ি করতে পারলো না, সার্বিক সিচুয়েশনটা যেন কিভাবে একটা নষ্ট হয়ে গেল। তো আলটিমেট প্রকৃত দোষীদের যদি টাকা পয়সা থাকে, সে যেন বিচার পায় না, এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা মানুষ বা সমাজের বিচার ব্যবস্থার উপর একটা অনাস্থা তৈরি করবে, এটা তো বড় লজ্জার। এবং যদি কোর্ট বা এই সার্বিক বিচার ব্যবস্থা যদি নিজেদের আপডেট করতে না পারে, সমাজে তো অন্যায় আরো বেড়ে যাবে, প্রতিহিংসা বেড়ে যাবে, এবং এই যে কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো দিনে দিনে বেড়ে যাচ্ছে, মানুষের মনে এক অন্য নেগেটিভ বার্তা নিয়ে আসবে। তো এই ব্যাপারে আমাদের প্রত্যেককে অবগত থাকতে হবে, নিজেদের বুঝতে হবে, সম্পর্কের জায়গাটাকে প্রায়োরিটি দিতে হবে, এবং একটা অন্য লেভেলের সম্পর্কের জায়গায় একটা পিওরিটি, পবিত্রতা, ডিভাইনিটি, এগুলো কিন্তু বজায় রাখতে হবে। মানুষ কিন্তু যত ডিভাইনিটি বা পবিত্রতা থেকে যত সরে যাবে, মানুষের জীবন তত কমপ্লিকেটেড হয়ে যাবে। মানুষ মনে করছে আমরা খুব চালাক হয়ে গেছি, কিন্তু প্রকৃত তারা নিজেরাই জানে না যে তারা নিজেরাই নিজেদের দিকে সব থেকে ঠকাচ্ছে।
একটা মানুষ যদি অন্যায় করে সে সব থেকে বড় প্রতারণা করে নিজের সাথে, সে নিজেই বোঝে না, তার আত্মা ধীরে ধীরে কলুষিত হয়ে যাবে। মানুষের জীবনে ভালো থাকতে গেলে স্পিরিচুয়ালিটির একান্ত প্রয়োজন আছে। তাই আমি সুকৃতিদান স্পিরিচুয়াল চ্যানেলে মাঝে মাঝে স্পিরিচুয়াল বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনারা আগে অ্যাজ ইট ইজ দেখতে শুরু করুন। সেটা অতুল সুবাস হোক বা কোনো মহিলা হোক, যার সঙ্গেই এত বড় নির্যাতন হোক না কেন, যাতে আপনারা আগে থেকে অ্যালার্ট হতে পারেন। তাই বি কেয়ারফুল। এবং আপনারা দরকার হলে বিবাহের আগে আপনারা নিজেদের মধ্যে আইনগতভাবে কোনো লেখাপড়া করে নিন যে যদি আমাদের কোনো রকম মতের মিল না হয় তাহলে আমরা ডিভোর্স করতে পারবো এবং সেখানে কোনো রকম কিছু ডিমান্ড করতে পারবো না। এবং সেই সঙ্গে অপরজনকেও বলতে হবে যে আমি সম্পর্কে ব্যাপারে প্রমিনেন্ট থাকবো, অনেস্ট থাকবো। তো এইভাবে কিন্তু না হলে কিন্তু সমাজ ব্যবস্থার অনেক অনেক দিক থেকে ভেঙে পড়বে। সমাজের দায় কিন্তু সার্বিক দিকে আমাদেরও নিজেদের কিন্তু কিছুটা কনসাস হতে হবে। ইমোশনালের পিছনে দৌড়ালে কিন্তু হবে না, না হলে জীবনের সার্বিক লাইফ কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে। অতুল সুবাসের থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। তাই আমাদের ছেলেদেরও যেমন অনেক সাবধান থাকতে হবে, অনেক মেয়েদের ক্ষেত্রেও সাবধান হতে হবে। ভুলভাল সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। অনেক অনেক ছেলে বা মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি আফটার ম্যারেজের পরেও পরকীয়া সম্পর্কে কিভাবে যেন লিপ্ত হয়ে যায়। ও জাস্ট কথা বলছি, ফ্রেন্ড তো। কিন্তু মনে রাখবেন যে ফ্রেন্ডশিপ বলে কিছু হয় না। কিছু দেয়া নেয়া না থাকলে কখনই কোনো ফ্রেন্ডশিপ থাকে না। সেটা কোনো দৈহিক হোক, সেটা মানসিক হোক, যা কিছু হোক, এমনি কিছু হয় না। এমনি কখনো পাতা নড়ে না বাতাস না বইলে। তা সার্বিকভাবে আপনাদের সব ব্যাপারে অবগত থাকতে হবে। নিজস্ব পিওরিটি বজায় রাখতে না পারলে আপনি জীবনকে ধীরে ধীরে কমপ্লেক্স করে দেবেন। আর যখন জীবন আপনার কমপ্লেক্স হবে, আপনি ভালো থাকার মানেটাই ভুলে যাবেন। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।